দেখছেন এজিটি লাইভ 24/7। 99.7 AGT Live 24/7। You are watching AGT Live 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। প্রেক্ষাগৃহে তাদের সবাইকে অনুরোধ জানাবো শেষ পর্যন্ত সঙ্গে থেকে আমাদের উৎসাহিত করবে। বলে ভাই দিল প্রাণ, তাকে কেন পছন্দ করবে? সুকান্তকে তারা বাদ দেবেই। কাজে আজকে যখন আমরা আলোচনা করব সুকান্তকে নিয়ে, সুকান্ত কবিতা পড়ব, বাড়িতে ফিরে যাব, আবার নতুন করে রিভিজিট করব, আবার আমরা পড়ব, ভাববো যে এখনকার সঙ্গে কবিতার কোথায় মিল, এখনকার সুকান্ত কিভাবে আমাদের কাছে এখনও প্রাসঙ্গিক হয়ে আছেন, সেই দিকটা আমাদের কিন্তু গড়ে তুলতে হবে। তা যদি না পারি তাহলে সমস্ত আলোচনা ব্যর্থ হবে। কাজে সুকান্তর জন্ম শতবর্ষে আসুন, আমরা এই শপথ নিই, এই সারা বছর ধরে আমরা সুকান্তকে পড়ব, ছোটদের কবিতা পড়ব, তার যে ছোটদের নাটিকা সেগুলো পড়ব, এবং পড়তে 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 আমরা বুঝতে পারবো যে সুকান্ত কোন জায়গায় আমাদের নিয়ে গেছেন, কী ভাবনা। দেখবেন ওই কবিতাগুলো এখন নতুন করে আসবে। যখন কোভিডের সময় আপনি ভাবুন, যখন রেল লাইনের ধারে মৃতদেহ পড়ে আছে পরিযায়ী শ্রমিকের পাশে শুকনো রুটি, এবং কি মনে হয়নি পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, ওটা মনে হবে না ওই পরিযায়ী শ্রমিকের চোখের কাছে? তাহলে সুকান্ত তখনই কিন্তু প্রাসঙ্গিক, আধুনিক হয়ে উঠছেন, সমসাময়িক হয়ে উঠছেন। উপমান, উপমেয়, পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি, একটা যেন দিয়ে তিনি উৎপ্রেক্ষা অলঙ্কারে নিয়ে গেলেন। ভাবা যায়। আসুন আমরা শেষ করব একটা কবিতার অংশ দিয়ে, যে কবিতাকে জগদীশ ভট্টাচার্য বলেছিলেন এটা হচ্ছে মন্বন্তরের মহাকাব্য। সেই মহাকাব্যের শেষ দিকে তিনি কী আহ্বান করছেন, কি বলে, সেটা বলে আমি বলছি যে তিনি বলছেন, তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার, মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি, জবাব মেলে না তার। আজ আর বিমুঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকে নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দু হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকটো টুকটো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তের তাই। ভারতবর্ষে আজকে তোমার নেই কো ঠাঁই। যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে না দাঁড়াই, যদি আমরা আজকের যে ধর্মান্ধতা, আজকের যে আরএসএসের আক্রমণ, এর সামনে, স্বৈরতন্ত্রের সামনে আমরা যদি মাথা নিচু করি, যদি না দাঁড়াই, তাহলে আমরাই কিন্তু দেশদ্রোহী বলে গণ্য হব। কাজে আমাদের দায়িত্ব সুকান্ত অনেক দিন আগেই ঠিক করে গেছেন। আসুন শতবর্ষে সেই দায়িত্বকে আবার আমরা স্মরণ করি। ত্রিপুরাকে একটা একটা করে দিন অতিক্রম করতে হচ্ছে। কথা বলার স্বাধীনতা নেই, মতামত ব্যক্ত করার অধিকার নেই, বলবার জায়গা চাইলে সে জায়গাটা পর্যন্ত পাওয়া যায় না,
এরকম একটি পরিমণ্ডলের মধ্যে সুকান্তের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে যে আয়োজন আপনারা করেছেন, যে সাহস উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন, যারাই এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, আপনাদের সবাইকে বিশেষভাবে অভিনন্দিত করছি। আজকে আনুষ্ঠানিকভাবে বৎসরব্যাপী এই উৎসবের উদ্বোধন, তাতে আপনাদের যে উপস্থিতি, এটাও আমাকে অনুপ্রাণিত করছে, এর থেকে বিশ্বাস সৃষ্টি হতে সাহায্য করছে যে ধারায় ত্রিপুরাকে চালাবার চেষ্টা হচ্ছে, ত্রিপুরার মানুষ তাকে মেনে নিতে পারছেন না, এবং এ ধারায় ভবিষ্যৎ দিনে চলতে যে দেবেন না, এটা মানুষের ভাবনা, চিন্তা, চেতনায় অনুরণিত হচ্ছে। এই বিশ্বাস নিয়েই আমি খুব স্বল্প পরিসরে দু চারটি কথা বলব। শুনলাম আমি উদয়পুর রমেশ হাই স্কুলে সম্ভবত তখন নবম শ্রেণীর ছাত্র। এখন এটা প্রচলিত আছে কিনা জানি না, আমাদের সময়ে রমেশ হাই স্কুলে পুজোর ছুটির আগে প্রায় 1 মাস ব্যাপী প্রস্তুতি শুরু হতো। ছুটির 2 দিন আগে লাগাতার 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো। নাটক থেকে আরম্ভ করে ছবি আঁকা সব কিছুই তার মধ্যে ছিল। তো বেসরকারি স্কুল, সরকার থেকে স্কুলটা সেরকমভাবে সাহায্য পেত না। এর মধ্যে দেখা গেল আমাদের বিদ্যালয়ের তখন সুকান্তের উপর বই পাওয়া খুব কঠিন। যাই হোক, আমি এটা বললাম এই কারণে, সেই থেকে একটা অদম্য আগ্রহ সুকান্তকে জানতে হবে। বয়স কিন্তু বেশি না, 21 বছর বয়স। উনি আপনার 6 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলেন। প্রকৃত অর্থে তার লেখালেখি হাতে খড়ি সেই সময় থেকেই বলা যায়। এবং এই প্রাইমারি স্কুলে পড়ার সময়ই 4th শ্রেণীর ছাত্র দেয়াল পত্রিকা হাতে লিখে বের করেছেন, এবং সেই পত্রিকাতে তার নিজের লেখা ছোট্ট গল্প অন্তর্ভুক্ত ছিল। ছোটবেলায় বড় হয়েছেন দিদির কোলে, খুড়তুতো বোন, অনেকটা মায়ের মতো। তিনিই তার নাম রেখেছিলেন সুকান্ত। এবং তাদের যে পারিবারিক পরিমণ্ডল, যেটা তাকে সাহায্য করেছে। সুকান্ত কি করে বড় হলেন, পারিবারিক পরিমণ্ডলটাই ছিল একটা সাহিত্য সংস্কৃতির একটা অঙ্গনের মতো। সেখানে তর্ক হতো, বিতর্ক হতো, আলোচনা হতো। এবং এই যে দিদির কথা বললাম, রানীদি, তিনি নিয়মিত পড়াশোনা করতেন, এবং এগুলো অনেকটা ঘুম পাড়াবার মতো, অথবা তার চেতনার মধ্যে বোধ জাগ্রত করার জন্য সেই ছোট্ট অবস্থায় বইয়ের যে ছোট ছোট গল্পগুলো, এগুলো সুন্দর করে তার কাছে তিনি উপস্থিত করার চেষ্টা করতেন। তার মা তার কাছ থেকে রামায়ণ মহাভারত তিনি শুনেছেন। আমি কথাগুলি বলছি এই কারণে যে তার জীবনে যখন ঘাটাঘাটি করার মধ্য দিয়ে জানবার চেষ্টা করছিলাম, তখনই মনে হয়েছিল এই পরিমণ্ডলে তার যে ভাবনা, চিন্তা, চেতনা, তার একটা বলা যায় অবস্থা তৈরি করতে সাহায্য করেছিল, যেটা ভবিষ্যৎ দিনে পরিণত সুকান্তকে স্বল্প সময়ের ব্যবধানে আমরা দেখবার সুযোগ পেয়েছি। এখন এই
স্কুল থেকে বেরিয়ে তিনি হাই স্কুলে ভর্তি হন এবং সেই সময় তিনি কবিতা, গল্প, নাটক এগুলো লিখতে শুরু করেছেন এবং স্কুলে যখন পড়েন তখন নাটক লিখেছেন, নাটক মঞ্চস্থ করেছেন, নাটক পরিচালনা করেছেন এবং নাটকে নিজে অভিনয় করেছেন। এই তো ছিল সুকান্ত। এবং সেই সময়ে বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ফেডারেশনের সদস্য তিনি হন, স্টুডেন্টস ফেডারেশন। এবং পরিস্থিতি পরিমণ্ডলটা কি আমার আগের যিনি বক্তা তিনি বলেছেন, ভারতবর্ষ মূল লক্ষ্য সংগ্রামের একটাই, ব্রিটিশ তাড়াতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, মুক্ত বিহঙ্গের মতো আমরা যাতে পাটনা উঠিয়ে এই দেশের মধ্যে বিচরণ করতে পারি, সেই দেশ আমাদের। এই ভাবনা নিয়ে তখন আমাদের দেশের আন্দোলন সংগ্রাম প্রবাহিত হচ্ছে। সেই সময়ে রাজনীতির পরিমণ্ডলে ছাত্র ফেডারেশনের কাজের মধ্য দিয়ে সুকান্ত ধীরে ধীরে নিজে সংযুক্ত হয়ে পড়ছিলেন। তাতে বিদ্যালয়ের যারা পরিচালক তারা এটা পছন্দ করছিলেন না। ওই যে শুনছিলেন সুকান্তের কবিতা শোনার পর কবিতাটা ঠিক আছে কিনা দেখতে গিয়ে তারপর বললেন, তুমি তোমার শক্তি ক্ষয় করছো। তো সেই জায়গায় সুকান্ত যখন বিদ্যালয়ে পড়ার সময় এই ছাত্র ফেডারেশনের মধ্য দিয়ে ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনের সাথে নিজে সম্পৃক্ত হচ্ছিলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ পছন্দ করছিলেন না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, তাকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করতেন। তিনি এগুলো উপেক্ষা করতেন, গুরুত্বই দিতেন না। তিনি তার কাজ করে যাওয়ার চেষ্টা করেছেন। এবং সেই সময়ে যেটা দেখা গেল, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপানের বোমারু বিমান কলকাতা মহানগরের উপর দিয়ে যাচ্ছে, সাইরেন বাজছে, মানুষ ভীত সন্ত্রস্ত, বাড়িঘর ছেড়ে সব একে একে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন আত্মরক্ষার তাগিদে। সুকান্তের পরিবারের লোকরাও গেছেন। এটা একটা যৌথ পরিবার ছিল, প্রায় সবাই চলে যাচ্ছিলেন। তার উপর যখন চাপ আসলো, সে বলে অসম্ভব, আমি কলকাতা ছেড়ে যাব না, আমি প্রত্যক্ষ চাক্ষুষ করার চেষ্টা করব কি হচ্ছে, কোথায় আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, আমাদের এখানে কি করতে হবে। সেই জায়গাটা অত্যন্ত দুঃসাহসে ভর করে পরিস্থিতি তিনি উপলব্ধি করবার চেষ্টা করেছিলেন। তার থেকে তার যে মানসিকতা, তার যে দৃঢ়তা, তার যে বলিষ্ঠতা, এটা কিন্তু উপলব্ধি করার সুযোগ এর মধ্য দিয়েই কিন্তু সেদিন আমাদের সৃষ্টি হতে সাহায্য করেছিল। এই সময়ের মধ্যে 1943 সাল। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chinio Koktoma Naima Bagui. Belai Hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.